অতীতে করা এমন একটা পাপ, যে পাপকে প্রতিনিয়ত আড়াল করতে লড়াই করে যাচ্ছে একজন মা। ছোট্ট ছেলেটাকে নিয়ে সে বারবার বদলে ফেলছে নিজের পরিচয়, নিজের ঠিকানা, এমনকি নিজের জীবনের গল্পও। ছেলেটাকেও এমনভাবে সে ট্রেনিং দেয় যেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য সে আগে থেকে প্রস্তুত। কিন্তু গল্পের মোড় চেঞ্জ হয়ে যায় তখনই, যখন সে ছোট্ট ছেলে একদিন তার মাকে হারিয়ে বসে। কেটে যায় অনেকগুলো বছর। একদিন গিয়ে সেই ছোট্ট ছেলেটা আবারও ফিরে আসে নিজের হারিয়ে যাওয়া মা এবং নিজের হারিয়ে যাওয়া অতীতের রহস্য বের করার জন্য। তারপর গিয়ে তার সামনে একের পর এক যা টুইস্ট আসে না, সত্যি বলছি এই মুভি আপনার মাথা ঘুরিয়ে দিবে। বলছি সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম মিস্ট্রি থ্রিলার মুভি বালান দ্য বয়ের কথা। মালায়ালাম মানেই সবসময় ভিন্ন কিছু, আর এই ভিন্ন কিছুর এক্সপ্লেনেশন পেতে আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটাও কিন্তু অন করে দিবেন, কারণ আমাদের পরিবার এখন কিন্তু 2 লাখের একদম কাছাকাছি। গল্পের শুরু হয় একটা মহিলা জেল থেকে, যেখানে আমরা সেলবি নামের এই মহিলাটিকে দেখতে পাই, যার সাথে কিনা ওখানে তার ছেলে বালানও থাকতো। বালানের বয়স বলতে গেলে 5-6 বছরের হবে। সেলবি তার অতীতে এমন একটা ঘটনা করেছে যার জন্য তাকে জেলে থাকতে হচ্ছিল। অবশ্য জেল বললে ভুল হবে, কারণ এটা রিহাব সেন্টারের মতো একটা জায়গা দেখা যাচ্ছে, আর সেলবিরা এখানে এসেছে প্রায় 5 বছরেরও বেশি হয়ে যাচ্ছে। এখন একই জায়গায় আমরা সামানা নামের একটু বয়স্ক করে একটা মহিলাকেও দেখতে পাই, যে সামানা কিনা আজ 5 বছর ধরে সেলবি এবং তার ছেলে বালানের অনেক কেয়ার করে আসছিল। তবে এইটা পুরোপুরি তার নিজস্ব মতলবের কারণেই, কারণ এইখানে আমরা জানতে পারি সামানা আসলে মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে তার দলে করে তাদেরকে দিয়ে ধান্দা করায়। তাই পরবর্তীতে সেলবিকে দিয়েও এমন কিছু একটা করানোটাই তার আসল মতলব। এইখানে আমরা এইটাও জানতে পারি সেলবি রাজ এইখান থেকে ছাড়া পাচ্ছিল, যার জন্য সামানাও সেলবিকে একটা অ্যাড্রেস দিয়ে বলছে এইখান থেকে ছাড়া পাওয়ার পর তুমি এইখানে গিয়ে দেখা করিও। মানে ওই জায়গাটাই ছিল এই সামানার ধান্দার জায়গা। তবে সেলভি সামানার কাছ থেকে ভিজিটিং কার্ডটা তখন নিয়ে নিলেও দেখা যায় ছাড়া পাওয়ার পর সে সব কিছু একদমই ফেলে দেয়। তারপর সে তার ছেলে বালানকে নিয়ে শান্তিতে কোথাও যেতে শুরু করে, সাথে বালানকে সে কিছু গল্প বলতে শুরু করে। এইখানে আমরা এইটাও জানতে পারি সেলভি তার ছেলে বালানকে যে গল্পগুলো বলে সেগুলো শুধু গল্পই না, বরঞ্চ পরবর্তীতে সেই গল্প অনুসারে ওভাবে সে তার জীবন পরিচালনাও করে, অর্থাৎ গল্পের ক্যারেক্টার অনুযায়ী। আর প্রতিটা গল্পের শুরুতেই সে তার নিজের এবং তার ছেলে বালানের নামটাও পরিবর্তন করে দেয়। সেলভি বালানকে জেলে এমনভাবে ট্রেনিং দিয়েছিল যা কেউ কখনো কল্পনা করতে পারবে না। মানে ছোট্ট একটা ছেলে, এতটা স্ট্রং মাইন্ডসেট, প্রতিটা কদমে কদমে সে তার মায়ের অর্ডার এমনভাবে ফলো করে, আর সিচুয়েশনকেও এমনভাবে বুঝে নেয় যা আপনার আমার পক্ষে সহজে বুঝোটা দুষ্কর। সেলভি তার ছেলের জন্য পারফেক্ট কিছু রুলসও বানিয়ে রেখেছে, যেগুলোর বাইরে বালান যেতে পারে না। এইখানে সেলভিরা গাড়ি থেকে নেমে একটা ধাবার দিকে চলে যায়। অনেকটা খিদে পাওয়ায় সেইখানে বসে তারা এটা সেটা অর্ডার করে পেট ভরে খেয়ে তো নেয়, কিন্তু যখন টাকা দেওয়ার সময় আসে তখন তাদের কাছে একটা পয়সাও নেই। তো এইটাতে ধাবার মালিক এমনিতে তো আর যেতে দিবে না। এটাকে মেয়েকে যখনই তাদের বকতে যাচ্ছিলই, তখনই ছোট্ট ছেলে বালানের মুখের দিকে তাকিয়ে তাকে চুপ হয়ে যেতে হয়, কারণ তার চেহারাটাও ছিল ওই রকমই মায়াময়। এই সুযোগে সেলভিও বলে, আমি এখানে কাজ করতে চাই, বেতন বা টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কাজই করে দিব, শুধুমাত্র আমাদের দুবেলা খেতে দিলেই হবে। ধাবার মালিক তাদের নাম জিজ্ঞাসা করে কই থেকে এসেছে, কি জন্য এসেছে সব কিছুই। তখন সেলভি মিথ্যা একটা বলে দিয়ে তার নিজের নাম বলে ইন্দু আর বালানের নাম বলে দেয় অভিজিৎ। তার স্বামী নাকি ইটের ভাটায় কাজ করতে গিয়ে ওখানে দুর্ঘটনায় মারা গেছে। অর্থাৎ এমনভাবে সে ধাবার মালিককে বোঝায়, যা শুনে তাদের উপর মায়া লাগতেই হবে। ধাবার মালিকও তাদের কথা অনুযায়ী রাজি। এরপর থেকে সেলভি ওখানে ছোটোখাটো কাজকাম করতে শুরু করে, আর তার ছেলে বালানকে নিয়ে নতুন গল্প নতুন পরিচয় নিয়ে ওখানে থাকতে শুরু করে। অবশ্য যেমন তেমন না, সেলভি দিনরাত অনেকটাই পরিশ্রম করত, আর তার এমন পরিশ্রমে খুবই অল্প সময়ের মধ্যে ধাবাটার ব্যবসায় অনেক উন্নতি হয়ে যায়, যাতে ধাবার মালিক অনেক হ্যাপি। তবে এই জায়গা ছিল নানা রকম মানুষের আড্ডা, এক এক সময় এক এক রকমের লোক এখানে আসতো, যাদের মধ্যে কেউ কেউ সেলভির উপর অনেক খারাপ নজর দিত। তাই একদিন এই বিষয়টা নোটিস করে ধাবার মালিক সেলভিকে বলে যে, বেটি, আজ থেকে তোমরা আমার বাসাতেই থাকবে, আমার মেয়ে এবং আমার নাতির পরিচয়েই। দেখা যায় সেলভি তখন মালিককে ঠিক আছে তো বলে, কিন্তু এর একটু পর যেতেই সেলভি ধাবাতে তালা ঝুলিয়ে কাউকে কিছু না বলে বালানকে নিয়ে সোজা সেখান থেকে অন্য কোথাও চলে যায়। এই বিষয়ে বালান তার মাকে জিজ্ঞাসা করলে তখন সেলভি তাকে বলে, আমাদের জন্য কারো প্রয়োজন নেই, মানুষের এরকম দয়ামায়া নিয়ে আমাদের চলতে হবে না, কাউকে আপনও করতে হবে না, আমাদের জন্য আমরা যথেষ্ট।
এইভাবে সেলভি আবারও তার ছেলে বালানকে নিয়ে নতুন কাজ খুঁজতে শুরু করে। এক এক সময় এক এক জায়গায় এক এক রকমের কাজ, সাথে প্রত্যেকবারই ভিন্ন গল্প আর ভিন্ন চরিত্র। এইভাবেই এইসব করে করে তাদের দিন পার হচ্ছে। মানে এক জায়গাতেও স্থায়ী ছিল না আর কি। যেটা মাথায় আসতো সেটাই করতো, এরপর কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যেত। মূলত এইটাই ছিল সেলভির জীবন। বালানও এইরকম জীবনযাত্রায় তার মায়ের সাথে পুরোপুরি অভ্যস্ত। তবে এরপর একদিন গিয়ে একটা হোটেলে কাজ করার সময় ওই যে ধাবাতে একটা লোক যে তার উপর খারাপ নজর দিয়েছিল না, সে তাদের এইখানে দেখা মাত্র চিনে নেয় আর এসে বলতে শুরু করে, আমি তো তোমাকে অন্য কোথাও দেখেছিলাম। কিন্তু সেলবি এখানে তাকে পরিষ্কার বলে দেয় যে এর আগে আমি কোথাও তো যাইনি, কাজও করিনি, তুমি হয়তো ভুল দেখেছ। লোকটা বিষয়টা পরিষ্কার করার জন্য তার ছেলে বালানের থেকে অনেক জিজ্ঞাসাবাদ করে, তাকে অনেক রকম করে প্রশ্ন করে। কিন্তু সেলবি বালানকে এমনভাবে ট্রেনিং দিয়েছে, যেরকমটা সেলবির উত্তর ছিল বালানও ঠিক সেমই বলে যায়। এমনকি তার নাম, তাদের পরিচয়, সব কিছুই। এখান থেকে ছোটোখাটো একটা ধারণা পাওয়া যায়, সিচুয়েশন যত কঠিন হোক না কেন বালান আগে থেকে প্রস্তুত থাকে। তো এইসব কিছু হওয়ার পর সেলবি প্রত্যেকবারের মতো বালানকে নিয়ে এই জায়গা ছেড়েও চলে যায়। আবার এর কিছুদিন পর সেলবি একটা খবরের কাগজে একটা জবের অফার দেখতে পায়, যেখানে তার কাজ হচ্ছে একটা বৃদ্ধ মহিলার খেয়াল রাখতে হবে, অর্থাৎ একজন কেয়ারটেকারের মতোই, থাকা খাওয়া সবকিছু ওখানেই। এটা দেখে সেলবি মনে মনে ভাবে এই জবটা তো তার করতেই হবে। সাথে সাথে সেইখানে দেওয়া নাম্বারে সেলবি কল করে এবং তার আগ্রহের ব্যাপারে জানায়। ওই দিক থেকে যে কলে কথা বলে, অর্থাৎ কাজের খবরটা যে চাপিয়েছিল, তার নাম ছিল রঘু। যে বৃদ্ধ মহিলার কেয়ারটেকার হতে হবে রঘু তারই ছেলে। রঘুর সাথে কথা বলে সেলবি জানতে পারে রঘু এবং তার ওয়াইফ, তার পুরো পরিবার, তারা লন্ডন থাকে। শুধুমাত্র তার মা একাই তাদের ফার্ম হাউসে আছে, তাই সেলবিকে তার মায়ের দেখাশোনা করতে হবে। তবে লোকটা সেলবিকে এইটাও সতর্ক করে দেয় তার মা নাকি অনেকটাই বদমেজাজি, তাই যা করতে হবে তাকে অনেক সাবধানেই। সব শোনার পরও সেলবি এই কাজটা করার জন্য রাজি। তবে এর জন্য তার নতুন একটা পরিচয় লাগবে, একটা আইডি কার্ডেরও প্রয়োজন। আর ভাগ্য এখানে সেলবির সাথে ছিল, ওখানেই রাস্তার পাশেই সে পাগল একটা মেয়েকে দেখতে পায়, যে পাগল মেয়েটির কাছে কিনা তার একটা আইডি কার্ডও ছিল। পাগল মেয়েটা প্রায় সময়ই এই জায়গাতে বসে থাকে। বেশ, সেলবি কি করে কিছু খাবারের বাহানা দিয়ে পাগল মেয়েটির কাছ থেকে তার আইডি কার্ডটা নিয়ে নেয়। আর এখন থেকে সেলবির নতুন রূপ এই আইডি কার্ড অনুসারেই। ব্যাস, পরবর্তী দিনই শেলি তার ছেলে বালানকে নিয়ে ওই বৃদ্ধার খোঁজে তার বাসায় গিয়ে হাজির। অনেকটা শুনশান একটা জায়গা। সেলবিরা গেট ঠেলে ভিতরে তো আসে, কিন্তু ভিতরে কারো সারা শব্দ নেই। এদিক সেদিক যখনই তারা দেখছিল, তখনই বাসার ভিতরে টেলিফোনটা বেজে উঠলে সেলবি গিয়ে সেটা রিসিভ করে। কল করেছিল বৃদ্ধার সেই ছেলে রঘুই। সেলবি তার পরিচয় দেয় যে কাজের জন্য কাল তার সাথে কথা হয়েছিল। রঘুও বলে, ঠিক আছে, আমি প্রত্যেকদিন 1টার দিকে কল করে খোঁজ খবর নিব, মায়ের ভালো মতো খেয়াল রেখো। এইভাবেই রঘু তার মায়ের সব কিছু তাকে বুঝিয়ে দেয়, অর্থাৎ কোন জিনিস কোথায় রাখা থাকে, ওষুধ কিভাবে দিতে হবে, সব কিছুই। আর এইসব বলে টলে কল রাখতেই পিছন থেকে বয়স্ক একটা গলার শব্দ আসে, কে রে তোরা, আমার বাসায় ঢুকার সাহস করলি? পেছনে ফিরতেই সেলবিরা দেখে বাড়ির সেই বৃদ্ধ মহিলাটা দুনলা একটা বন্দুক নিয়ে সেলবিদের দিকে তাক করে আছে। বালান এবং সেলবি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। বৃদ্ধ মহিলাটা বলে, তোমাদেরকে এখানে ওই নালায়েক রঘু পাঠিয়েছে? সেলবি বলে, জি। এটা বলতেই বৃদ্ধা বলে, তো দাঁড়িয়ে কেন আছিস, যা জলদি গিয়ে খাবার নিয়ে আয়, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। কথা মতো সেলবিও কিচেনে যায়, বৃদ্ধার জন্য খাবার রেডি করে। তারপর থেকেই শুরু হয় সেলবি এবং বালানের আরেকটা নতুন জীবন। বৃদ্ধাকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, টাইম টু টাইম মতো তাকে ওষুধপত্র দেওয়া, সেলবি সব কিছু করে যায়। এরপর একদিন গিয়ে বৃদ্ধা সেলবিকে তার ব্যাপারে কিছু জানায়, বলে, আমি আমার এই নালায়েক ছেলের সাথে আজ 15 বছর ধরে কথা বলছি না। কারণ কি জানিস? আমার স্বামী ছিল একজন স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে সে একাই লাঠি হাতে দাঁড়িয়েছিল। অনেক ব্রিটিশকে তো সে মেরেই দেশ থেকে তাড়িয়েছেও। আমাদের উপর তারা যে নির্মম নির্যাতনটাই না করলো, একদিন তো তারা আমায় তুলে নিয়ে গিয়ে এমন শারীরিক নির্যাতনটাই না করে যেটা বলার বাইরে। এত সংগ্রাম, এত ত্যাগের বিনিময়ে যাদের কিনা আমরা এই দেশ থেকে তাড়িয়েছি, এখন আমাদের দেশের মানুষরা তাদের সেখানে গিয়ে তাদের গোলামি করছে। এর মধ্যে আমার নালায়েক ছেলে রঘুও সামিল। ব্যাস, ওই দিন থেকে আমি আর তার সাথে কথা বলি না। যতদিন না সে তাদের গোলামি ছাড়বে ততদিনই বলবো না। বৃদ্ধার এই কথাগুলো শুনে সেলবি তো একদমই চুপ, অর্থাৎ ক্রিয়েট করবে সে নিজে বুঝতে পারছিল না। এইভাবে আরও কিছুদিন পার হয়। দেখতে দেখতে সেলবি বালানকে সেখানে কাছেই ভালো একটা স্কুলে ভর্তিও করে দেয়। বালান এখন স্কুলে যেতে শুরু করেছে।
অবশ্য এইখানেও সেলবি বালান এবং তার মিথ্যা অ্যাড্রেসই দিয়েছে। কেউ যদি কোনো সময় আগ্রহবশত বালানকে তার ব্যাপারে জিজ্ঞাসা করেও তখন বালান তার মায়ের ট্রেনিং অনুযায়ী তাদেরকে কিছু বলে না, শুধু চুপ করে তাদের দিকে তাকিয়ে থাকে, ব্যাস। অন্যদিকে বিদ্যার বাড়িটা ছিল বিশাল একটা বাড়ি, নানান রকমের ফল ফ্রুটের গাছ ওইখানে আছে। তো এলাকার দুষ্টু দুষ্টু পোলাপাইন মাঝে মধ্যে কি করত, দেওয়াল টপকে তারা এখানে গাছে ওঠার চেষ্টা করত। এখন এতে সে বৃদ্ধা কি করত, তার দুনলা বন্দুকটা দিয়ে তাদের দিকে তাক করে আচমকা গুলি ছুড়তে শুরু করত। মানে তারা যে বাচ্চা পোলাপাইন ওটা পর্যন্ত সে দেখত না, তবে ভাগ্যক্রমে তাদের গায়ে গুলি লাগতো না। এটা দেখে অবশ্য শেলবি রাগ করে বলে, কি করছেন কি আপনি, এই বাচ্চাগুলোকে কি জানে মেরে ফেলবেন? শেলবির কথা শুনে বৃদ্ধা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু দেখা যায় এইখান থেকে কোনো গুলি বের হয় না। বৃদ্ধা বলে, কি আমাকে কি অতটা বোকা পেয়েছিস তুই? এই দেখ, এই বন্দুকের 2 রকমের বুলেট রয়েছে, একটা লাল একটা নীল। লাল যেটা আছে না, সেটা হচ্ছে পুরোপুরি ফাঁকা, ওইটা দিয়ে বন্দুক চালালে শুধুমাত্র আওয়াজই আসবে, আর কিছু হবে না। আমিও প্রায় সময় এদের ভয় দেখানোর জন্য এটাই করি, এতে করে আমার সেফটিটাও পূরণ হয়। মানে বৃদ্ধার বুদ্ধি কিন্তু ভালোই ছিল। শেলবিও বিষয়টা বুঝতে পেরে চুপচাপ সেখান থেকে ভিতরে চলে আসে। তবে সব শোনার পর বৃদ্ধার প্রতি তার অনেকটাই মায়া জন্মেছে। যতটা সে খারাপ ভেবেছিল আসলে ততটাও মহিলাটা খারাপ না, যার জন্য ওই রাতে যখন তারা বারান্দায় বসেছিল তখন শেলবি বৃদ্ধাকে একটা গল্প শোনাতে শুরু করে। এটা আসলে শেলবির আসল জীবনেরই গল্প ছিল, যেটা সে ইনডিরেক্টলি বৃদ্ধাকে বলে। শেলবি বলে, এক জায়গায় একটা রাক্ষস ছিল, যার সাথে কিনা তার স্ত্রী বসবাস করত। রাক্ষস প্রায় সময় তার স্ত্রীর উপর অনেকটাই জুলুম নির্যাতন করত। একদিন জুলুমের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তার শান্তশিষ্ট স্ত্রী আর চুপ থাকতে পারে না, সে রাক্ষসটাকে শেষ করে দেয়। স্ত্রীর পেটে ছিল তার 8 মাসের সন্তান। এই ঘটনার পর স্ত্রী জেল হয়ে যায়, ওইখানে তার একটা ছেলে জন্ম নেয়। তারপর থেকে তার জীবন পুরোপুরি অন্যরকমের হয়ে যায়। শেলবির মুখ থেকে এই গল্প শুনে বৃদ্ধা তো এটুকু বুঝে যায় যে এটা আসলে তার নিজেরই গল্প। বৃদ্ধারও শেলবির জন্য মায়া হয়, বলে সবার জীবনে কিছু না কিছু একটা হয়ে থাকে, তাই অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। দেখ, আমার এই বাড়িটা বিশাল একটা বাড়ি, আমাকে অনেক রকমের রোগেও ধরেছে, বেঁচে থাকলে আর অল্প কিছুদিনই বেঁচে আছি। আমি বলে দিচ্ছি, আমার মৃত্যুর পর তোরা এই বাড়িতে থাকিস, আর আমার লাশটাকে না এই বাড়ির এক জায়গাতেই দাফন করে দিস, উপরে লাগিয়ে দিবে একটা কলা গাছ, ব্যাস এটুকুই আমার স্বপ্ন। কিন্তু খবরদার আমার নালায়ক ছেলেদের কিছু জানাবি না, কিন্তু আমি চাই না তারা আমার মরা লাশও দেখুক। বলে তারা সেইখানে হাসতে শুরু করে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে এই বৃদ্ধা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। আর অনেক দিন পর গিয়ে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা শেলবি ফিল করতে পারে। তার চোখ দিয়ে বৃদ্ধার জন্য অজস্র অশ্রু ভেসে যায়। বৃদ্ধার শেষ ইচ্ছে মতো ছেলে বালানকে নিয়ে বৃদ্ধার মরদেহটাকে তারা বাড়ির এক কোণেই সেখানে দাফন করে, সাথে তার উপর একটা কলা গাছও লাগায়। এখন এত বড় বাড়িতে তারা একা। অবশ্য বৃদ্ধার ছেলে মাঝে মধ্যে কল তো করত, কিন্তু প্রত্যেকবারই শেলবি জানিয়ে দিত, আপনার মা আগের মতো আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। এই জন্যই বৃদ্ধার ছেলেও কিছু বুঝতে পারে না যে তার মা অলরেডি মারা গেছে। ব্যাস এই বাড়িতে থেকে শেলবিরাও তাদের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেন তাদের জীবন এখন একটা লাইনে এসেছে। বালানো প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, পড়ালেখা শিখছে। প্রত্যেক দিন তার মা তাকে স্কুল থেকে আনতে যায়, তবে আজ কয়েক মিনিটের দেরি হতেই দেখে তার ছেলে বালান ওইখানের কিছু বাচ্চাদের সাথে খেলা করছিল। তখন শেলবি বালানকে বকতে বকতে এ জায়গায় নিয়ে এসে বলে, তোমাকে আমি কি শিখিয়েছিলাম? তোমার নিজের জায়গা থেকে কোথাও নড়াচড়া চলবে না, প্রত্যেকদিন এইখানে বসে আমার জন্য অপেক্ষা করবে, যতই দেরি হোক না কেন মা তোমাকে নিতে আসবে আসবে। মায়ের এমন রূপ দেখে এবং তার কথা শুনে বালান তো একদমই সোজা। এর কয়েকদিন পর শেলবি একটা শপিং মলে যায় কিছু কেনাকাটা করার জন্য, আর হঠাৎই এখানে তার সাথে দেখা হয়ে যায় জেলের ওই সামানার সাথে। মনে আছে যে শেলবিকে সবসময় ধান্দায় লাগাতে চাইতো? সে সামানাও জেল থেকে ছাড়া পেয়েছিল। তো শেলবিকে দেখা মাত্রই সে এসে বলতে শুরু করে, তুমি তাইলে এইখানে? আমি কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি, যে অ্যাড্রেসটা তোমায় দিয়েছিলাম ওখানে যাওনি যে? শেলবি তো সামানাকে দেখে একদমই চুপচাপ। যখনই সামানা শেলবির অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো জিজ্ঞাসা করে, তখনই শেলবি কোনো জবাব না দিয়েই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এই সামানা আর শেলবির পিছু ছাড়ে না। এমনকি পরবর্তী দিন তো সোজা সে ওই বাড়ির অ্যাড্রেসটা কালেক্ট করে সেখানে এসে হাজির। শেলবি তো প্রচণ্ড ভয় পাচ্ছিল এ তার অ্যাড্রেস জেনে গেছে। সামানা বলে, বাহ কি দারুণ এই বাড়িটা, একদম শান্তিপূর্ণ একটা জায়গায়, তুই তো দেখি পুরোপুরি বাড়িটা সেট করে নিয়েছিস। আমি তো জানতাম এইখানে একটা বৃদ্ধ মহিলা থাকতো, সে কই? তাকে কি মেরে দিয়েছিস? যেটাই হবে হোক, চমৎকার একটা জায়গা বেছে নিয়েছিস।
এক কাজ করি, আমি আমার বাকি মেয়েদের এখানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। কাল থেকে আমরা এখানে ধান্দা করব, কেউ কিছু জানতে পারবে না। তোকেও আমি সব কিছু শিখিয়ে দিব, এরপর আমরা একসাথে অনেক টাকা কামাবো। সব কিছু শুনে সেলবি তো কিছু বুঝতে পারছে না এখন কি করবে। সামানা তার বাকি মেয়েদের অ্যাড্রেসটা জানিয়ে দিলে তাহলে তো সেলবির সব পরিশ্রম একদমই বেকার, ওরা সবাই এইখানে চলে আসবে। সামানা তো তার বাকি মেয়েদের কল করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণ এদিকে পিছনে সেলবিকে দেখা যায় বিদ্যার সেই দুনলা বন্দুকটা নিয়ে ধুমধাম সামানার উপর গুলি চালিয়ে দেয়। অর্থাৎ এইটা ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না সামানাকে শেষ করা। যদিও এই বন্দুকের শব্দ তো অনেক হয়েছিল, তবে বিদ্যা যেহেতু প্রায় সময় তার সেফটির জন্য খালি বন্দুক ফায়ার করত, তাই এটা সবার কানে গেলেও কেউ এতে মাথা দিবে না। ব্যাস, সেলবিও এই সুযোগটায় কাজে লাগায়। ফাটাফাট ফ্লোরে পড়ে থাকা রক্তগুলো মুছে নেয়। সামানার লাশটাকে গুম করতে হবে। ঠিক ওই মুহূর্তে আবার বাড়ির টেলিফোন বেজে ওঠে, যার অপর প্রান্তে অন্য কেউ না, বিদ্যার ছেলে রঘু ছিল। রঘু সেলবিকে বলে, আজ আমাদের কিছু আত্মীয় বাড়িতে যাচ্ছে, তবে তুমি মাকে কিছু জানিও না, কারণ আমরা তাকে সারপ্রাইজ দেব। বিকেলের মধ্যে তারা সেইখানে পৌঁছাবে, কিছু খাওয়ার পানি রেডি করে রাখিও। এখন এইটা শুনে সেলবি পড়ে যায় মস্ত বড় এক বিপদে। একদিকে সামানার লাশ, অন্যদিকে ছেলে বালানের স্কুলও ছুটি হওয়ার টাইম। আবার সবাই এসে যখন বিদ্যাকে দেখতে পাবে না তখন কি হবে। এইদিকে বালানের স্কুল ছুটি হয়েছে। দেখা যায় বালানকে তার মা যেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে বলেছিল, সে ওখানে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু আজ প্রথমবার তার মা এত দেরি করছে। নির্জন রাস্তা, অসহায়ের মতো একা একা বসে আছে বালান। এখান থেকে আবার সিন শিফট হয়ে যায় সোজা পুলিশ স্টেশনের দিকে। পুলিশ স্টেশনে এখানে আমাদের বেশ কিছু পুলিশ অফিসারের সাথে পরিচয় হয়, যার মধ্যে একজন হচ্ছে পবিত্রাণ। নামে পবিত্রাণ হলে কি হবে, আসলে ছিল একজন হাড়ে বজ্জাত। এই পবিত্রাণের বিরুদ্ধে তার সতীর্থরাই প্রায় সময় কেউ না কেউ কমপ্লেন দিয়ে যায়। তবে পুলিশ স্টেশনে একজন লেডি কনস্টেবল সিসিলি, তার সাথে আবার পবিত্রাণের প্রেম চলছে। সিসিলিও পবিত্রাণকে অনেক ভালোবাসে, দুজন জলদি বিয়ে করতে যাচ্ছে। তবে সিসিলিকে পুলিশ স্টেশনের অনেকে বোঝায় যে পবিত্রাণ অনেকটা স্বার্থপর একটা লোক, সে তার নিজের স্বার্থ ছাড়া বাকি কিছু জানে না। তুমি নতুন নতুন এসেছো তো এই জন্য তার ব্যাপারে কিছু জানো না। তবে সিসিলিকে এইসব বলার পরও সে কিছুই কানে নেয় না। যাই হোক, এর মাঝে পুলিশ স্টেশনে একটা খবর আসে, ছোট্ট একটা ছেলেকে নাকি বিবস্ত্র অবস্থায় রাস্তায় পাওয়া গেছে। না সে তার পরিচয় বলছে, না কেউ তাকে চিনতে পারছে। খবর পেয়ে ঘটনা কি সেটা দেখার জন্য পবিত্রাণ ঘটনাস্থলে আসে। আর সে আসলে আমরা দেখি এটা ছিল বালানি, যার গায়ে কোনো কাপড় চোপড় নেই। পবিত্রাণ তাকে তার নাম, তার বাবা মায়ের নাম, কোন স্কুলে পড়ে সব কিছু জিজ্ঞেস করে, কিন্তু বালান একদমই চুপচাপ। আশপাশ এদিক সেদিকে একটু তল্লাশি নিতেই তখন সে একটু দূরে দেখতে পায় ঝোপঝাপের ভিতরেই ছেলেটির ব্যাগ, তার কাপড় চোপড় সব কিছু ওখানে পড়েছিল। আমরা যতটুকু বুঝতে পারি বালান তার পরিচয় গোপন করার জন্যই তার জামা কাপড় সব কিছু খুলে নিয়েছিল। এইসব দেখে পবিত্রাণও এটা বুঝে যায় এই ছেলে নিজের ইচ্ছেতেই জামা কাপড় এখানে খুলে রেখেছে। বালানকে নিয়ে পবিত্রাণ পুলিশ স্টেশনের দিকে চলে যায়। এসে তার সিনিয়র অফিসারকে বলতে শুরু করে যে এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য থাকতে পারে। এই ছেলেটিকে দেখে বোঝা যাচ্ছে অনেক চালাক একটা ছেলে, আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে সে। তো পবিত্রাণকে তার সিনিয়র অফিসার বলে দেয়, ঠিক আছে, কেসটা তুমি তদন্ত করে দেখো। তো এইখানে পবিত্রাণরা বালানের যে স্কুল ড্রেস এবং তার ব্যাগটা পেয়েছিল না, ওখান থেকে তারা তার স্কুলের ব্যাপারে জানতে পারে। তবে সেইখানে খবর নিয়ে দেখে বালানের স্কুলে দেওয়া সেই অ্যাড্রেসটা ছিল পুরোপুরি ফেক। অর্থাৎ সেলবি স্কুলে তাদের ফেক অ্যাড্রেস দিয়েছিল না, এই জন্যই। এমনকি বালানের যে নাম দিয়েছে বাসুদেব, ওটাও ফেক। বাসুদেব নামের এই ছেলেটা নাকি 6 মাস আগে মারা গেছে। এইসব দেখে এবং জেনে পবিত্রাণও ধীরে ধীরে বুঝতে পারছে এইখানে নিশ্চয় বড়সড় কোনো একটা ঘাপলা আছে। ছেলেটির মধ্যেও নিশ্চয় বড়সড় কোনো একটা রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই বালানকে পবিত্রাণ সিসিলির কাস্টডিতে রেখে গেছিল, কিন্তু আচমকা বালান পুলিশ স্টেশন থেকে গায়েব হয়ে গেছে, অর্থাৎ পালিয়ে গেছে। সিসিলি তো টেনশনের মধ্যে পড়ে যায়। এদিক সেদিক বালানকে অনেক খুঁজে, কিন্তু কোথাও পাচ্ছে না। তো এই কারণেই সিনিয়র অফিসার সিসিলিকে এবং পবিত্রাণকে ডেকে তাদের অনেক বকাঝকা করে যে তোমরা এত খামখেয়ালি কিভাবে হতে পারো, পুলিশ স্টেশন থেকে একটা বাচ্চা কিভাবে পালিয়ে যায়। এইখানে বকাঝকা শুনে পবিত্রাণ কি করে পুরো দোষটা চাপিয়ে দেয় সিসিলির উপর। বলে, স্যার, আমি এর কাস্টাডিতে তাকে রেখে গেছিলাম, আমি তো বাইরে জিজ্ঞাসাবাদ করতে চলে গেছি, এই তার দেখাশোনা করেনি। ব্যাস, সময় আসতেই পবিত্রাণ যে কীরকম স্বার্থপর তা সিসিলির সামনে দেখিয়ে দিয়েছে। এর কারণে অবশ্য সিসিলিও পবিত্রাণকে বলে, সবাই আমাকে আগে সতর্ক করেছিল যে তুমি কতটা স্বার্থপর, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনি। আজ নিজের চোখে দেখে নিলাম
আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো কিছু থাকবে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না বলে সিসিলি পবিত্রানের সাথে ব্রেকআপ করে নেয়। সাথে সাথে এইখানে সিনটা কাট হয়ে শিফট হয়ে যায় এর 6 বছর পর। আমরা দেখতে পাই বালান এখান থেকে দূরে কোথাও পালিয়ে গেছিল, আর এখন সে অনেকটা বড় হয়েছে। তবে পুনরায় সে তার ওই জায়গাতে ফিরে এসেছে যেখানে তার মা ছিল। মূলত সে এখানে এসেছিল তার মাকে খুঁজতেই। ওই দিনের পর তার মায়ের সাথে কি হয়েছিল, তার মা কোথায়, ওটার ব্যাপারে বালান নিজেও জানে না। বালান বৃদ্ধার সে বাড়িতে গেলে এখানে সে গাছ থেকে ফল চুরি করা সেই ছেলেগুলোকে দেখতে পায়, যারাও এখন অনেকটা বড় হয়েছে। বালান ইনডিরেক্টলি এদেরকে এই বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে এরা বলে আজ থেকে 6 বছর আগে এই বাড়ির একজন কাজের মেয়ে ছিল, তাকে পুলিশ খুনের দায়ে ধরে নিয়ে গেছে। জানা গিয়েছিল মেয়েটি অনেকগুলো খুন করেছে। এই কথা জানতে পেরে বালান তার মায়ের খোঁজে সোজা পুলিশ স্টেশন যায়। গিয়ে ওইখানে সে পবিত্রানের সাথে দেখা করে। প্রথমে তো বালানকে কেউ চিনতে পারছিল না, কিন্তু যখন বালান তার পরিচয় দেয় তখন গিয়ে পবিত্রানও তাকে চিনতে পারে। কিন্তু বালানের এটা আইডিয়াও নেই যে আজ থেকে 6 বছর আগে তার কারণে পবিত্রানের সিসিলির সাথে বিয়ে না হওয়ার ফলে যে এখনও বালানের উপর পবিত্রানের একটা ক্ষোভ জন্মে আছে। পবিত্রান তাকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। তবে বালান এখান থেকে জানতে পারে তার মাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর তার মা অনেকটা আজব রকমের আচরণ করছিল, অনেকটাই ভায়োলেন্ট ছিল। তাই পরবর্তীতে তাকে এখান থেকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। বালান সেই রিহ্যাব সেন্টারে গিয়ে যোগাযোগ করলে জানতে পারে এখানেও তার মাকে নিয়ে এসে প্রায় 2 বছর ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপর তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। আর তাকে ডিসচার্জের পর যে অফিসার নিয়ে গেছিল সে অন্য কেউ না, সে নাকি পবিত্রানী। এখন এই কথা জানতে পেরে বালান রেগে মেগে আবারও পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে, কারণ সে পবিত্রানের কাছে যখন জিজ্ঞেস করছিল তখন সে সোজা তাকে বলে দিয়েছিল যে সে কিছু জানে না। বালান এসে পবিত্রানকে বলে, আমি জানি যে আমার কারণে তোমার বিয়ে সিসলি দিদির সাথে হয়নি, এজন্য তুমি আমার কাছ থেকে বদলা নিচ্ছ। পবিত্রানও বলে, হ্যাঁ এইটাই, তোর মা আমার হেফাজতে আছে, কিন্তু আমি কিছুতে তোকে তার সাথে দেখা করতে দিব না। কোনো উপায় না দেখে এখানে বালানু অনেক বড় একটা রহস্যের ব্যাপারে খোলাসা করে। বলে, ওই দিন পুলিশ স্টেশন থেকে শুধু আমি একা পালাইনি, ওই দিন আমার সাথে আরও একজনও পালিয়েছিল, যাকে তোমরা এত বছর ধরে খুঁজছ। যদি আমি তোমাদের তার সন্ধান দিই তাহলে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবে তো? এই বলে বালান ওইখানে লাগানো একটা ক্রাইম বুটের দিকে আঙুল দিয়ে সেইখানে আব্বাস নামের একজন ক্রিমিনালের দিকে দেখিয়ে দেয়। এইখান থেকে গল্প আমাদের আবারও সে 6 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেদিন বালান পুলিশ স্টেশন থেকে পালিয়ে একটা ট্রাকে গিয়ে উঠে পড়েছিল। তখন সেখানে সেই একই পুলিশ স্টেশন থেকে আব্বাস নামের অনেক বড় একজন ক্রিমিনালও পালিয়ে সেই একই ট্রাকে উঠে পড়েছিল। এই আব্বাসকে পুলিশরা গ্রেপ্তার করেছিল মূলত একটা ব্যাংক ডাকাতির অপরাধে। আব্বাস ওইখান থেকে পালিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছিলই, কিন্তু বালান যেহেতু কাউকে চিনতে পারে না সে বারবার আব্বাসের পিছনে চলে যাচ্ছিল। আব্বাস তাকে অনেকবার মানা করা সত্ত্বেও বালান কিছুতে তার পিছু ছাড়ে না। তাই এক পর্যায়ে না চাইতেও আব্বাস বালানকে তার সাথে নিয়ে যায়, কারণ ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে আব্বাসেরও একটু মায়া হয়। তবে বালানের কাছ থেকে তার নাম জিজ্ঞেস করলে বালান এখানে তার নাম বলে পবিত্রান। এরপর থেকে বালান আব্বাসের সাথে থাকতে শুরু করে। আব্বাসও তাকে অনেক কিছু শেখায়, বালানকে সবসময় তার সাথে রাখে। বালানের কারণে তার চুরিচামারির কাজে অনেকটা লাভই হচ্ছিল, কারণ ছোট্ট ছেলে তো কেউ তার উপর সন্দেহ করে না। বালান অনেকবার আব্বাসকে তার মাকে খুঁজে দিতে বলে, কিন্তু প্রত্যেকবারই আব্বাস জানায় সে খুঁজেছে কিন্তু পায়নি। এইভাবেই অনেক বছর পার হয়। একদিন বালান আব্বাসকে বলে, আমি ওই জায়গায় ফিরে যেতে চাই যেখানে আমার মা মিসিং হয়েছে, সেখানে গিয়ে আমি আমার মাকে খুঁজে বের করব। আব্বাস বালানকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সে তাকে আটকাতে পারে না। এখান থেকেই গল্প প্রেজেন্টে আসে। প্রেজেন্টে আমরা দেখি বালান আবারও আব্বাসের আস্তানার দিকে ফিরে আসছে। বালানকে আবারও ফিরে আসতে দেখে আব্বাস তো মহা খুশি। বলে, কিরে, মনে তো করেছি মাকে খুঁজতে গিয়ে বাবাকে ভুলে গেছিস, কিন্তু না, ফিরে এসেছিস, ভালোই করেছিস। আসলে আমি তোর কাছ থেকে একটা বিষয় লুকিয়েছি। আমি তো তোর মায়ের ব্যাপারে অনেক আগে খোঁজ নিয়েছি রে, কিন্তু যখন আমি খোঁজ নিয়েছিলাম তখন তোর মা জেলে বন্দী ছিল। আমি এই ব্যাপারে তোকে কিছুই বলিনি, কারণ চেয়েছিলাম যখন তোর মায়ের সাজা শেষ হবে তখন গিয়ে তোকে বলবো, আর ততদিন তুই অনেক বড় হবি। কি মনে করেছিস আমি তার ব্যাপারে খোঁজ খবর রাখিনি? আরে সে পবিত্রা নামের একজন পুলিশ অফিসারের কাছড়িতে আছে। তুই কি ভাবলি তোর জন্য আমার চিন্তা নেই? এইসব শুনে বালান তো একদমই হা করে যায়, আর তার চেহারার মধ্যে একটা অনুশোচনা দেখা যায়, যেটা সে একটু আগে অনেক বড় একটা ভুল করে এসেছে। সে তো দিন আব্বাসের সাথে থেকে এটা বুঝতে পারেনি যে আব্বাস আসলে তার জন্য কতটা করেছে, তার কত আপন। কিন্তু বালান তার স্বার্থের জন্য কি করলো
পবিত্রানের কাছে অলরেডি আব্বাসের এই আস্থানার ব্যাপারে জানিয়ে দিয়ে এসেছে। বিনিময়ে কি পবিত্রান তার মাকে তার কাছে ফিরিয়ে দিবে। পবিত্রানরা এসে আব্বাসকে চারদিক থেকে ঘিরে নেয়। আব্বাস বলে, তুই কি করলি এটা? যাই হোক, পুলিশ আব্বাসকে ধরে নিয়ে যায়। এরপর কথা মতো পবিত্রান বালানকে ওই জায়গাতে নিয়ে যায় যে সেলে সে তার মাকে আটকে রেখেছিল। অনেকটাই ভয়ে ভয়ে এবং কাঁপতে কাঁপতে বালান সামনের দিকে এগিয়ে যায়। এই তো এত বছর পর গিয়ে এক্ষুনি বালান তার মাকে দেখতে পারবে। কিন্তু এইখানে ঘটে যায় অন্যরকম এক কাণ্ড। বালান কেন যায় না এখানে তার মাকে দেখে দৌড়ে কোথাও যেতে শুরু করে। এইখানেই আমরা দেখতে পাই এই ছেলে আসলে বালানের মা শেলবি ছিলই না। এইখানে ছিল ওই পাগল মেয়েটি, মনে আছে, যার কাছ থেকে শেলবি তার আইডি কার্ডটা নিয়ে বৃদ্ধার বাড়িতে গিয়েছিল। জি হ্যাঁ, এইখানে চলে আসে দারুণ এক টুইস্ট। এদিকে বালান দৌড়াতে থাকে আর আমাদের গল্প পিছনে নিয়ে যায় আসলে কি হয়েছিল সেটা দেখানোর জন্য। ওই দিন শেলবি সামানাকে মেরেছিল হচ্ছে 2টার আশপাশ, আর বৃদ্ধার কিছু রিলেটিভরা আসার কথা ছিল 4টার দিকে। ওই সময় আবার 4টায় বালানের স্কুলও ছুটি হয়। শেলবির কাছে সময় ছিল মাত্র 2 ঘন্টা। যা করতে হবে তাকে 2 ঘন্টার ভিতরে করতে হবে। কি করবে এটা ভাবতেই শেলবির মাথায় একটা বুদ্ধি আসে। গিয়ে সে খাবারের লোভ দেখিয়ে ওই পাগল মেয়েটাকে বাসায় নিয়ে আসে, যার আইডি কার্ড অলরেডি শেলবির কাছে ছিল। পাগল মেয়েটাকে এনে সে সুন্দর মতো গোসল টোসল করিয়ে শেলবি তার কাপড় চোপড় তাকে পরিয়ে দেয়। একদম তার মতো করে সাজিয়েই তার হাতে বৃদ্ধার সেই দুনলা বন্দুকটা ধরিয়ে দিয়ে তাকে দরজার সামনে দাঁড় করিয়ে দেয়। কয়েক মিনিটে এমনভাবে তাকে ট্রেনিং দেয় যেন কেউ এসে দরজা খুললেই তার উপর গুলি চালিয়ে দিবে। এটা করে শেলবি তার নিজের কাপড় চোপড় গুছিয়ে অন্য দিক দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যেতে যেতে পাগলটার আইডি কার্ডও এখানে রেখে চলে যায়। আর প্ল্যান মোতাবেকই 4টার দিকে যখন বৃদ্ধার রিলেটিভ এইখানে আসে তখনই এখানে পাগলটাও শেলবির দেওয়া ট্রেনিং অনুযায়ী আন্ধাধুন গুলি চালিয়ে বসে। ব্যাস, তারপর কি আর, পুলিশ এসে ধরে হচ্ছে এই পাগলটাকে, যার পরপরই নিউজে বেরিয়ে আসে বৃদ্ধার এই বাসায় কাজ করা কাজের মহিলা একে একে 2জনকে খুন করেছে। যে 2জনের মধ্যে একজন ছিল সে বাড়ির মালিক বৃদ্ধা মহিলাই, অন্যজন সামানা নামের একটা মহিলা। খুন করে পাগলটা ওইখানে থাকতে শুরু করেছে। এইভাবে শেলবি পুরো দোষ পাগলটার কাঁধে চাপিয়ে দিয়ে সে নিজে মুক্ত হয়ে যায়। তবে এসব করে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাওয়ায় বালানকে এদিকে ততক্ষণে পাবিত্রানা পুলিশ স্টেশন নিয়ে গেছিল। বর্তমানে এইসব কিছু দেখে বালান তো এটা বুঝে গেছে যে তার মা আসলে ধরায় পড়েনি, তার মা অন্য রকমের প্ল্যান সাজিয়ে রেখেছে। তাই সে এখন দৌড়ে ওই জায়গাতেই যাচ্ছে যে জায়গাতে ছোটবেলাতে তার মা তাকে অপেক্ষা করতে বলতো। বালান এসে ওই জায়গাতে বসে বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। যার একটু পরে দেখা যায় সত্যি তার মা তাকে নেওয়ার জন্য আসছে। এসে তাকে বলে, আমি বলেছিলাম না যত দেরি হোক এখান থেকে 1 ফুটাও নড়বে না, মা তোমাকে নিতে আসবেই। দেখো আমি এসে গেছি। অর্থাৎ শেলবি আজ 6 বছর ধরে প্রত্যেকটা দিন একই টাইমে এখানে বালানকে নিতে আসতো। কিন্তু এখানে বালান আর ফিরে না আসাতে মা ছেলের দেখা হয়নি। অবশেষে এত বছর পর গিয়ে সেটা হলো। ছেলে বালান আবারও মায়ের বুকে ফিরে গেল। আর এই ইমোশনাল একটা সিনের সাথে মুভিটা এইখানে শেষ হয়। জানি অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থেকেই গেছে যে শেলবিদের কি অপরাধে জেল হয়েছিল, আর জেল থেকে ছাড়া পাওয়ার পরই বা সে এইরকম জীবনযাপন কেন শুরু করেছিল, কেন সব সময় নিজেদের পরিচয় বদলে বদলে থাকতো। হয়তোবা পরবর্তী এই মুভির কোনো দ্বিতীয় পার্টেই আমরা এর ব্যাপারে জানতে পারবো। যাই হোক, কেমন লাগলো আপনাদের আজকের এই মুভি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। সাথে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার অবধি পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।